সব সংস্কার কমিশনের মোদ্দা কথা বলা যায় যে যেগুলো প্রথম দিকে গঠিত হয়েছিল ৬টি গুরুত্বপূর্ণ, তার সবারই মেয়াদ বাড়ানো হয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। এই ২ সপ্তাহ মেয়াদের বাড়ানোর পেছনে কারণটা কি? যে কাজ শেষ করতে পারেনি সে কারণে? আমি যতদূর জানি যে আপনাদের কমিশন অনেকটা প্রস্তুতি ছিলেন, তারা বলেছিলেন যে আপনাদের যিনি চেয়ারম্যান যে বলেছিলেন যে এখানে একটা জিনিস একটু যোগ ডিসেম্বরেই দিবেন, কিন্তু দেরি হলো কেন? মানে আমরা অন্তত টাইম এক্সটেন্ড করতে বলিনি, এটা আমি কনফার্ম করছি, কারণ আমরা প্রস্তুত ছিলাম। আমরা খুবই টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমরা চেষ্টা করেছি যে ৩ তারিখ আমাদের যে ডেডলাইন সর্বশেষ আমরা শুরু করেছি আসলে ৩ তারিখে প্রজ্ঞাপনের তারিখ অনুযায়ী সেটা দিতে চেয়েছি। আর ১৫ তারিখও পুরো ঠিক না, ইনফ্যাক্ট একটা কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, সেটা ৩১ জানুয়ারি পর্যন্ত নেওয়া হয়েছে। আমি ধারণা করি কারো কারো এটা আসলে কমপ্লিট হয়নি, এবং আমার যেটা মনে হয় সরকার সেটার কারণেই একটা দুটো না করে গ্রসলি, এবং এটাও আমি বলতে মানে দ্বিধা করব না যে সময়টা পাওয়াতে আমাদের রিপোর্টটা আর একটু রিফাইন করার। সিদ্ধান্ত কি হয়েছে সেটা তো আসলে বলে দেয়াই যায়, কিন্তু এই যে আমরা সিদ্ধান্তগুলো বহু মানুষজনের সাথে কথা বললাম, কার কাছ থেকে কিভাবে পেয়েছি এবং কোন যুক্তির ভিত্তিতে এক্সিস্টিং সিস্টেমকে আমি চেঞ্জ করে নতুন একটা কিছু প্রপোজ করছি, সেটা তো যুক্তি নির্ধারণ করতে হবে। তো সেসব কাজ আমরা আর একটু স্মুথলি করতে পারবো, এটা সুবিধা হবে আর কি। আমরা যদি প্রশ্নপত্র ফাঁস চাই, জানতে চাই যে আসলে কি ধরনের নির্বাচন ব্যবস্থা, শেখ হাসিনার সাথে সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কারে মানুষের আস্থা তৈরি হবে কিনা, আমি আশা করি হবে। কিন্তু একটা কথা পুরনো, আমি আসলে খুব বেশি হাইপ তৈরি করতে প্রস্তুত না। মানে আমাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা পারসেপশন তৈরি হয়েছে, আমরা যদি খুব সুন্দর করে কিছু ডকুমেন্ট, মানে একটা কনস্টিটিউশন যদি খুব সুন্দর করে লিখে ফেলি, আমরা সুন্দর করে যদি অনেকগুলো আইন লিখে ফেলি, যেমন নির্বাচনে বিশেষ করে পার্লামেন্ট নির্বাচন হয় আরপিও বলে যে আইনটার উপরে ডিপেন্ড করে, ওর মধ্যে এটা সেটা করে ফেললাম। নির্বাচন কমিশন নিয়োগের জন্য যে আইনটা আছে, এবার তো ওটাতেই হলো, বিতর্ক আছে, আমরা সুন্দর একটা আইন লিখে ফেললাম। এগুলো করে ফেললে আসলে হয়ে যাবে আমি মনে করি না। আমি একদম স্পষ্টভাবে বলতে চাই যে এই নির্বাচনটা আমরা আশা করি ভালো হবে, কারণ এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন, এবং আমরা এক্সপেক্ট করি যে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার আসবে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে সবাই তত্ত্বাবধায়ক সরকার চায়। আপার দল তো বহুদিন থেকে বলছেন তারা ভালো একটা নির্বাচন, তারা ক্ষমতায় আসার সম্ভাবনাই বেশি। এমনকি আমি প্রায় বলছি, আওয়ামী লীগকে যদি জিজ্ঞেস করেন, তারা যদি নিষিদ্ধ না হয়, তারা যদি নির্বাচন করতে চায়, এই নির্বাচনের পরের যে নির্বাচন, সেই নির্বাচনে তারা তত্ত্বাবধায়ক সরকার চায় কিনা তাদেরকে জিজ্ঞেস করবেন। সো ওটা আসতে হবে এবং সরকারকে চাইতে হবে, কারণ বিশেষ করে লোকাল গভর্নমেন্ট নির্বাচন তো আমি, কেউ কেউ বলছেন যে এই সরকার লোকাল গভর্নমেন্ট সব ইলেকশন করে ফেলুক, কিন্তু আমাদের ভবিষ্যতে আসলে দলীয় সরকারের অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে। সো সরকারকে আসলে চাইতে হবে আমি নির্বাচনটা ঠিকঠাক মতো করব, না হয় আসলে আপনি যত কিছু লিখুন, যত আইন কানুন ঠিক করুন, হবে না। আরেকটি বিষয়, সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রতিবেদন দেবে, সেটির উপরে আসলে কি সুষ্ঠু নির্বাচন নির্ভর করে কিনা সেটি যেমন জানতে চাই। পাশাপাশি আরও কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তাদের সঙ্গে আপনাদের একটা আন্ত বৈঠক হওয়া প্রয়োজন কিনা? হয়েছে আমাদের চেয়ারম্যানদের মধ্যে, আর তার আগে আমরা প্রধান উপদেষ্টার সাথে আমরা সব পুরো কমিশন সহ আমাদের মিটিং হয়েছিল। কিন্তু ওই যে বললাম যে সংস্কার প্রস্তাব আনলেন, সেটা কি ঠিকঠাক মতো কার্যকর হবে? একটা উদাহরণ দিই, ধরুন হলফনামা বেশ আগে ইনক্লুড করা হয়েছিল। হলফনামার মধ্যে একটা প্রবলেম ছিল, হাসানুর যে আমি ভুলে গেলাম ভূমি প্রতিমন্ত্রী, ওনার নাম কি, সাইফুজ্জামান চৌধুরী, ওনার বিদেশের সম্পদ উনি দেখাননি এবং উনি দাবি করলেন যে এখানে এরকম কিছু ছিল না। এই হলফনামাগুলো দেয়া হয়, কোনো সময় কি হলফনামা চেক করা হয়েছে? আচ্ছা ধরুন এবার আমরা আইনে কি করব, যে আমরা এই ছকটাও যদি চেঞ্জ করি না, বিদেশি সম্পত্তি আলাদাভাবেই আপনাকে দেখাতে হবে, দেখালেন। আমরা ধরুন আইনের মধ্যে প্রপোজ করলাম যে পরবর্তীতেও যদি কখনো আপনার এই হলফনামার সাথে প্রদর্শন করেন নাই এমন কোনো সম্পত্তি পাওয়া গেছে, আপনার সংসদ সদস্য পদ বাতিল হবে যে কোনো পর্যায়ে। এটা 2 বছর পর যদি প্রমাণিত হয়, 2 বছর পরও বাতিল হবে। ধরেন আমরা করলাম, এই আলাপ প্রচুর এসছে, কিন্তু ওটা তো কাউকে না কাউকে চেক করতে হবে, স্টেপ নিতে হবে। ওই সদিচ্ছা যদি না থাকে, ওই কাজ যদি তারা না করেন, তাহলে তো প্রবলেম হবেই। তো এই জন্য বলছি দুটোরই লাগবে, একটা হলো আবার আপনার কাউকে যদি ধরতে হয় তার তো আইনও লাগবে। সো কেউ যদি কাজ করতে যায় তার আইন লাগবে, কিন্তু সদিচ্ছা যদি না থাকে আবার আইন থাকলেও আসলে কোনো লাভ নেই। আপনার যদি ইচ্ছে হয় কাউকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলবেন, তাহলে আইনে কিছু লাগবে না, আপনাকে তুলে নিয়ে শুভে সাদেকের সময় অস্ত্র উদ্ধারে যাবে, গুলি করবে, পুলিশ গুলি করবে, মাঝখানে আপনি মারা যাবেন। সো উনার আর আইন টাইনে লাগে না, কারণ ওনার ইচ্ছা হচ্ছে উনি এটা করবেন। তো ব্যাপারটা এইরকমই আর কি। সো আমাদের দুটো, এবং আমি আশা করি ভবিষ্যতে বাংলাদেশের সরকার শেখ হাসিনার পতন দেখে, পরিণতি দেখে তারা শিখবেন, তারা নির্বাচনকে আর অন্তত ম্যানিপুলেট করার চেষ্টা করবেন। জাহিদ ভাই, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে,
সংস্কার নিয়ে, কিন্তু একই সঙ্গে যদি রাজনৈতিক দলের প্রতিনিধি এই কমিশনে রাখা হতো সেক্ষেত্রে বিষয়টা আরো একটু সহজ হতো না? না, সহজ হতো আপনার কি না। মনে হয় কি এটি একটা মতবিরোধের জায়গা না, তৈরি করবে সহজ কিনা? হতো না, সহজ হতো না। কেন আমি সেটা বলি। প্রথম কথাটা হচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নিয়েছি। আমরা লিখিত মতামত নেওয়াটা সরকারই আমাদেরকে বলেছেন। এটা হলো প্রধান কথা। কারণ সরকার চান না আমরা ডায়ালগ করি, কারণ ডায়ালগটা সরকার করতে চেয়েছেন। এখন প্রত্যেকটা দলের তো আসলে চিন্তা বা হিসাব একই রকম না। ইভেন রাষ্ট্রের জন্য কল্যাণকর কোনো কিছু কোনো দলের কাছে মনে হতে পারে এটা ভালো না, ফলে ওই সমস্যা হবে। আমরা রেদার যেটা মনে করছি, এই যে সংস্কার কমিশন আমাদেরটা না, সবাই যেটা করেছে প্রত্যেকেরটাও, সবগুলো তো এখন হবে না, কিন্তু ভবিষ্যতের জন্য যাতে একটা ডকুমেন্ট হয়ে থাকে যে আমরা এই কাজটা করতে চাই। তো ওই রকম একটা রিপোর্ট তৈরি কঠিন হতো যদি আপনি প্রথমেই তাদেরকে রেখে তাদের সাথে ওখানেই কাজটা শেষ করতে। এটা হলো এবং ইন্টারেস্টিং, তাতে সমস্যা নাই তো। আমাদের প্রধান উপদেষ্টা তো বলেন নাই যে রিপোর্ট পাবে আমি ওইটাই ইমপ্লিমেন্ট করে দেবো। উনি বলছেন উনি ডায়ালগ করবেন, যতটুকু অ্যাগ্রি করবে ততটুকু করবেন। এমনকি অ্যাগ্রি যদি না করেন, উনি এভাবেও বলেছেন, তাহলে নির্বাচন দিয়ে দেবো। উনি নির্বাচন কিন্তু দুটো ডেট জানাচ্ছেন, যদি তেমন কোনো সংস্কারে রাজি না হয় আমরা ভোটার তালিকা থেকে শুরু করে বাকি কাজ করে করে এই বছরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। আর বেসিক কিছু সংস্কার যদি রাজি হয় তাহলে আগামী বছরের মাঝামাঝি। সো রাজনৈতিক দল যদি মনে করে যে এটা তারা কিছুই মানবেন না, তাতে তো সমস্যা নেই। না, এখন যে সংখ্যাটা আপনি করলেন যে তারা আগে থাকলে এই সমস্যা হতে পারতো, পরে গিয়ে তো একই মতবিরোধ তৈরি হতে পারে যখন আপনারা আলোচনা করবেন। পারে, কিন্তু এই ডকুমেন্টটা তৈরি হতো না। আমি সবার কথা বলছি না, আমরা প্রায় স্টেক হোল্ডার বলতে কাদেরকে বুঝি? আমরা বুঝি হলো মানে যারা নির্বাচন করেছেন, যারা নির্বাচন পরিচালনা করেন, যারা ভোট করেন, এরা, সাংবাদিক যারা নির্বাচন কভার করেন, নির্বাচন স্পেশালিস্ট, নারী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বিভাগে আমরা গেছি। কিন্তু মজার ব্যাপার হলো, যেটাকে আমি খুব সিরিয়াসলি কোট করতে চাই, আমরা কিন্তু বিদেশিদের সাথে কথা বলেছি যারা বিদেশে আছেন, এবং মানুষের মতামত চেয়েছে সাধারণ মানুষ। আমাদের একটা ইমেইল আইডি আছে, ওয়েবসাইটে ইমেইল করতে বলেছি, আমাদের ফেসবুকে হাজার হাজার মন্তব্য পড়েছে এবং খুব চমৎকার সব কথাবার্তা আছে। বিলিভ মি, আমরা ভাবছিলাম যে দায় সারা কথা লিখবে, মানে আমরা আমাদের রিপোর্টে এগুলো সংযুক্ত করে রাখতে চাই, কিন্তু পুরোটা দেওয়া যাবে না, এটা প্রিন্ট করা কঠিন। আমরা সফট কপি হলেও এটা প্রিজার্ভ করব, যে এই দেশের সাধারণ নাগরিকরা, আমরা যাদেরকে মনে করি যে বিশেষজ্ঞরাই সব বোঝে, একদম ভুল কথা, দুর্দান্ত সম্মত। সো এদের যে সবার ইনপুট আসলো, সেগুলো তো আমাদেরকে ইভ্যালুয়েট করার চেষ্টা করতে হবে। তো ওইটুকু অন্তত ডকুমেন্ট হিসাবে থাকবে। আজকে থেকে 5 বছর পরে, 10 বছর পরেও তো আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলাপ হবে, সো দ্যাট ওখানে একটা রেফারেন্স থাকবে এটা।